প্রিয় দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা স্বপ্ন দিয়ে সাজানো। কবি লেখকরা স্বপ্ন দেখান, স্বপ্ন জারি রাখতে চান, কিন্তু বারবার দুঃস্বপ্নে এসে আমাদের স্বপ্ন ভেঙে দেয়। বারবার এক আগ্রাসী শক্তি এসে আমাদের জীবনকে তছনছ করে দেয়। আমরা তবুও লড়তে চাই, লড়াই করি। ৭১-এ, ৫২ সালে, ৬৯-এ আমরা লড়াই করি, ৯০-এ আমরা লড়াই করি, ২০২৪-এ লড়াই জারি রাখি স্বপ্নের ভেতর দিয়ে। কারণ আমরা বাঁচতে চাই, আমরা জীবনকে সুন্দর করে তুলতে চাই, আমরা আমাদের নতুন শিশুকে আশীর্বাদ করে যেতে চাই, তারপরে ইতিহাস হতে চাই। এই হচ্ছে আমাদের অক্ষরের বর্ণমালার এক রাজনৈতিক সংস্কৃতি, এই হচ্ছে আমাদের জীবন যাপনের অঙ্গীকার। আজকে আমাদের আয়োজনে আছেন দেশের বিশিষ্ট কবি, লেখক, গবেষক, প্রাবন্ধিক, প্রকাশক, আমাদের এক প্রিয় মানুষ, সবসময় একটু অন্য পথে হাঁটেন যিনি, সৈকত হাবিব। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি সৈকত? ভালো আছি। আপনি জানেন যে আমাদের এই সমাজে একজন লেখক, একজন কবি, একজন সাহিত্যিক, সে কিন্তু অনেকটা সত্য উচ্চারণ করে, প্রতিবাদ করে, কিন্তু বারবার তার স্বপ্ন ভেঙে যায়, বারবার সে অবহেলিত থাকে সমাজের সেই সব মানুষদের কাছে যারা শাসক হয়ে ওঠে। শিল্প সংস্কৃতি তো মানুষের চেতনার জায়গা, আর শাসন ক্ষমতা হলো অন্য বিষয় আর কি। তো এটা যখন মেলবন্ধ, যখন রাষ্ট্র গণতান্ত্রিক থাকে, যখন জাতীয় সংস্কৃতির জাগরণ বহাল থাকে, যখন জাতীয় চেতনা প্রতিষ্ঠিত থাকে, তখন আসলে শিল্প সংস্কৃতির সঙ্গে শাসকের এক ধরনের কি বলা যায় যে এক ধরনের সমন্বয় হয়। কিন্তু আমাদের এখানে সবসময় দেখা গেছে যে শাসক গোষ্ঠীর চিন্তা চেতনার সঙ্গে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের অনেক সময় একটা বৈপরীত্য কাজ, মতানৈক্য তৈরি হয়। আরেকটা জিনিস হচ্ছে যে সবসময় একরকম হবেও না, হবেও না। আবার যেটা হয় যে কিন্তু শিল্পীর কাজ হচ্ছে, তার শিল্পী, কবি, লেখকদের কাজ হচ্ছে তার ব্যক্তিত্ব রক্ষা করে সত্য উচ্চারণ করা, সেটা তাকে করতে হবে। আমরা জানি যে আমাদের ভাষা, আমাদের অক্ষর, আমাদের বর্ণমালার সুরক্ষার জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে অনেক আগেই। কিন্তু বাংলা একাডেমির কাছে একজন লেখকের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা, সেই স্বপ্ন বারবার ভঙ্গ হয়েছে কেন? একটা সমস্যা হলো যে আমাদের এখানে কি গণতান্ত্রিক, কি স্বৈরাচার, তারা সবাই আসলে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে চায় এবং অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করতে চায়, এবং তারা এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে। যদিও বলা হচ্ছে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেটা হয় না। আবার দেখা গেছে যারা এখানে আসেন, যারা এই প্রতিষ্ঠানগুলো চালান, তাদের মধ্যেও এক ধরনের শাসক গোষ্ঠীকে সন্তুষ্ট রাখার বাসনা, একটা দলদাস মনোবৃত্তি, দলদাস, এক ধরনের এক ধরনের ক্ষমতা দাস মনোবৃত্তি। ফলে তারা ভুলে যান যে তাদেরকে কী কাজে এখানে নিয়োগ করা হয়েছে, যার ফলে যা ঘটে আর কি। আপনি লক্ষ্য করেছেন যে বাংলা একাডেমি নানা ক্ষেত্রে পুরস্কার দেয়, যেটা তার আওতাভুক্ত নয় সেই সব জায়গায় পুরস্কার দিচ্ছে, এবং কেন দিচ্ছে, কী কারণে দিচ্ছে, তার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। ইচ্ছা হলো দিল, শাসক গোষ্ঠীর কোনো পদলেহী লেখকদেরকে তুষ্ট করার জন্য দেয়া হলো। এটা কি বাংলা একাডেমির কাজ? এমনকি আমি আপনাকে বলি যে পাকিস্তান প্রভাবিত আদমজি পুরস্কার, আপনার নিশ্চয়ই মনে আছে যে তারাও কিন্তু যখন পুরস্কার দিত, তারা কিন্তু মানটা খুব কঠোরভাবে রক্ষা করতো। সেই পুরস্কার পেয়েছেন হাসান আজিজুল হক, সেই পুরস্কার পেয়েছেন রশিদ করিমের মতো আরও অনেক বড় বড় লেখকরা। যদিও তারা অনেক সময় রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন। শওকত ওসমান তো তার কিছু হাসি, যেটা প্রত্যক্ষভাবেই পাকিস্তানের বিরুদ্ধে লেখা, পাকিস্তানি কণ্ঠরোধকারী শাসনের বিরুদ্ধে, সেটিও পুরস্কার পেয়েছে। অর্থাৎ সেটা একটা গণতান্ত্রিক সাহিত্য বিচার মান। কিন্তু বাংলা একাডেমি গত তথাকথিত গণতান্ত্রিক আমল থেকে আমরা দেখলাম যে এটা কোটা যেন হয়ে গেছে। আমলাদেরকে এই পার্সেন্টেজ, অমুকদেরকে এই পার্সেন্টেজ, অমুকদেরকে এই পার্সেন্টেজ। কালে ভদ্রে ভালো লেখকরা পুরস্কৃত হন বা হন, ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে এই পুরস্কারটা যেন অনেকটা মেপে এবং কাকে দেবে এটা নির্ধারণ করা, আগে নির্ধারণ হয়। এইটা একটা এত বড় একটা প্রতিষ্ঠানের কাছে আমরা প্রত্যাশা করি না। বাংলা একাডেমিতে যে অভিধানগুলো এই পর্যন্ত এসছে, অনেকে অভিধান নিয়ে অনেকের অনেক কথা আছে, যদি অভিধানটি খুবই প্রয়োজন, আমাদের আবশ্যক। তো এই যে নতুন বানান রীতি, এই বানান রীতি লেখকরা কতটা অনুসরণ করে, কিংবা এটা দিয়ে ভাষার অগ্রগতি কতটা সাধিত হচ্ছে বলে আপনি মনে করেন? না, বাংলা একাডেমিতে একটা অন্যতম কাজে বাংলা ভাষার বিকাশ, শুদ্ধতা এবং সংস্কার কার্যক্রম জারি রাখা, সেটা তারা তাদের মতো করে করার চেষ্টা করেছে। বেশ কিছু উদ্যোগ আছে। এখন অনুসরণ করার জন্য তো আর বাংলা একাডেমি বাধ্য করতে পারে না, কিন্তু বাংলা একাডেমি একটা স্ট্যান্ডার্ড ধার্য করেছে। আমার মনে হয় যে এটার
কিছু বিতর্ক বা কিছু মানে প্রশ্ন তো আছেই, তারপরেও আমার মনে হয় যে এটা গ্রহণ করা জাতীয়ভাবে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা করতে হবে আসলে, কারণ ভাষা বানানের ঐক্য বা সঙ্গতি বিধান তো খুব জরুরি। এটার খুবই বিশৃঙ্খলা আমাদের এখানে। আপনি লক্ষ্য করেছেন যে এক এক পত্রিকা, দৈনিক পত্রিকা তাদের নিজস্ব রীতি পালন করছে। কোনো কোনো লেখক কবি তারা নিজস্বভাবে বানান রীতি প্রচলন করছে, এবং প্রমিত যে বানান রীতি আমরা চাই, বাংলা বানান রীতি যেটি সবাই আমরা ব্যবহার করব, সেটি না করে এই যে একটা বিশৃঙ্খল বানান রীতির আশ্রয় আমরা নিচ্ছি, তাতে আমাদের ভাষার অগ্রগতি কতটা হবে বলে আপনি মনে করেন, কিংবা ক্ষতি হবে? কারণ ভাষার তো ব্যুৎপত্তিগত ব্যাপার থাকে, ভাষার নানা রকম হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, বানানের ভাষার যে নৃতত্ব সেটা তো খুব কঠিন। হ্যাঁ, আর অনেক পত্রিকায় তো আপনার ধরেন বানানের কোনো শৃঙ্খলাই নাই। গুটিকে ওই প্রতিষ্ঠান ছাড়া অন্যরা তো আসলে ওগুলো খেয়ালই করে না। এই সমস্ত বইয়ের পাঠক তারা কিন্তু একটা অবিচল ধারণা তৈরি করতে পারছে না যে এই বানানটাই। পত্রিকাগুলোকে কিন্তু মনে রাখতে হবে যে তাদের কিন্তু একটি নৈতিক দায়িত্ব শুদ্ধ বানান রক্ষা করা বাক্য, কারণ হচ্ছে যে এটা কিন্তু নতুন প্রজন্ম কিন্তু ওখান থেকে শেখে, নিশ্চয় কোনো হেলাফেলার ব্যাপার না, কারণ মানুষ এগুলো অনুসরণ করে। আমাদের বই বিক্রির হার খুব কম আমাদের মানুষের তুলনায়, শিক্ষিতের হারের তুলনায়ও। এই যে পাঠাভ্যাস বিমুখতা, এটা কেন? প্রথমত হলো যে আমাদের কারিকুলাম, এই কারিকুলাম হচ্ছে কেরানি বা এক ধরনের শ্রমিক বা উচ্চমান সম্পন্ন কেরানি তৈরি করার একটা ব্যাপার। আর জিনিস হচ্ছে সংস্কৃতি থাকা। এখন আমরা বাংলাদেশে এমন একটা অবস্থায় আছি যে বাচ্চা কেন বই পড়ে, অন্য বই পড়ে, বাবা মা তাকে বকা দিচ্ছে তুমি পড়াশোনা করো। মানে স্বামী কেন বই পড়ে, স্ত্রী বকা দিচ্ছে, স্ত্রী কেন বই পড়ে, স্বামী বকা দিচ্ছে। তো এই যে সংস্কৃতি, মানে পাঠ না করার, হ্যাঁ, এবং আমি বলি যে আমরা তো সবসময় আসলে আমরা বোধহয় জন্মের পর থেকে পেটে করে জ্ঞান গ্রহণ করে, মাথায় কিছু আর থাকতে হয় না, ফলে কেবল স্কুল কলেজের এগুলো গালি গিলতে হবে। আর এই যে ব্রহ্মাণ্ডের এত জ্ঞান, এত চিন্তা, গত 10,000 বছরের সভ্যতার ইতিহাস, হ্যাঁ, তারপরে এত লেখক, এত শিল্পী, এত সংস্কৃতি এবং এত সাহিত্য পৃথিবীতে রচিত হয়েছে, এত ক্লাসিক, এগুলো আমরা জানবো না, অথচ আমরা নিজেদেরকে উন্নত মানুষ বানাবো, এরকম একটা হাস্যকর ব্যাপার আছে। আর আমাদের কারিকুলামটাও না খুবই পাঠ বিরোধী আসলে। আপনি লেখক হিসেবে বাংলা একাডেমির বইমেলা তার পূর্বের জায়গায়, মানে আগে যেখানে হতো মেলা, সেই জায়গা থেকে সরিয়ে নেওয়ার কিছু কথা শোনা যাচ্ছিল, সেটা কি পর্যায়ে আছে এবং সেটা হওয়া উচিত কিনা? না, সেটা তো গত বছরও, গত 2-3 বছর ধরেই বলা হচ্ছে যে উদ্যানের পরিবেশ নষ্ট হবে বলে তারা উদ্যানে আর মেলাটা করতে দেবে না। গণপূর্ত এটা বলতেছে বারবার, কিন্তু উদ্যানের যে কি অবস্থা করে রেখেছে, এবং এখনও আপনি যদি যান, হ্যাঁ, তো সেখানে বছরে একবার 1 মাসের বইমেলা হলে কি ক্ষতি হবে আমরা জানি না। আর যদি ক্ষতি, নিঃসন্দেহে কিছু ক্ষতি তো হয়েই থাকে, কিন্তু একটা উন্নত বা ভালো বিকল্প ব্যতীত আপনি ইচ্ছামতো মেলা হবে না এবং এখানে করা যাবে না, এরকম নিষেধাজ্ঞা হুট করে আরোপ করা, এটা বোধহয় খুব অন্যায় কাজ হবে। কারণ এটার সঙ্গে আমাদের জাতীয় চেতনা, আমাদের ভাষা চেতনা, আমাদের শিল্প সংস্কৃতি জড়িত। ফলে হুট করে আপনি কোনো খুব ভালো ব্যবস্থা, এখন আপনি যদি পূর্বাচলে পাঠাতেন মেলা চলবে না, আপনি আগারগাঁও পাঠা দিলে হবে না। আমাদের এমনি একটা পাঠ বিমুখতা আছে, শুধু বই কেনার জন্য মানুষ এত দূর যাবে। তো সেটা সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু ভাবা উচিত। না, সেটা অবশ্যই আমরা প্রতিবাদ করবো, কারণ ওটা হলো আমাদের ঐতিহ্য। বাংলা একাডেমির কেন্দ্রিক যে বইমেলা, সেটা খুবই দরকার। যদি নতুন কোনো বইমেলা করতে হয়, তাহলে আমি মনে করি যে রাইটার্স গিল্ড করে একটা সংগঠন তৈরি করে, সেই সংগঠনের ভেতর দিয়ে আন্তর্জাতিক পুস্তক মেলা হওয়া দরকার, এবং সেটা খুবই জরুরি। যেটা আমাদের মতো স্বাধীন দেশে 2-1বার হয়েছে, কিন্তু পরবর্তীকালে সেগুলো থেমে গেছে। এই জিনিসগুলো হওয়া খুব জরুরি বলে আমি মনে করি। আমরা একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমরা যাচ্ছি বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। ফিরছে বিরতির পর। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট কবি, লেখক, গবেষক, প্রাবন্ধিক, প্রকাশক, আমাদের প্রিয় সৈকত হাবিব। আমি জানি সবসময় আপনি স্ট্রেট কাট কথা বলেন, সত্য কথা বলার চেষ্টা করেন। একদম। সুমন দাসের, বনলতা সেনের 60 বছরের পাঠ। 60 বছরের পাঠ। এছাড়াও আপনি হাসান আজিজুল হকের গ্রন্থ সম্পাদনা করেছেন, এবং এছাড়াও আপনার অনেক কাজ আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। বুদ্ধিজীবীদের বিষয়ে আপনার গ্রন্থ আছে। আমি যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাই, আকবর আলী খান তার অন্ধকারের উৎস হতে গ্রন্থে বনলতা সেনকে একজন পতিতা চরিত্র হিসাবে অঙ্কন করেছেন, এঁকেছেন। এটা কতটা সত্য বলে আপনার কাছে মনে হয়? না, এটা তো সত্য মিথ্যার প্রশ্ন, এটা হলো অনুমানের প্রশ্ন। তো আমি যেটা এটা নিয়ে আমরা কি এরকম একটা ক্যারেক্টারকে অনুমান দিয়ে তার, আমি যেটা বলতে চাই খুব বিনয়ের সঙ্গে, আকবর আলী খান আমার অত্যন্ত পূজনীয় এবং শ্রদ্ধেয় একজন মানুষ,
কিন্তু উনি অর্থনীতির মানুষ তো উনি এটার সঙ্গে অর্থনীতি এবং গণিকা কে মিলানোর চেষ্টা করছে, কিন্তু আমি সবসময় এটা ডিফার করেছি যে সেই নামটি হয়তো বনলতা সেন নয়, অন্য কেউ। তিনি বনলতা সেন নাম দিয়ে তার সেই চিত্রনায়িকাকে, তার সেই প্রেমাস্পদের মানুষটিকে অঙ্কন করেছেন, আমার সেটা ধারণা। এবং খুব বেশিবার তার সঙ্গে তার দেখা হয়েছে বলে মনে হয় না, হয়তো 1 থেকে 2বার 3বার তার সঙ্গে দেখা হয়ে থাকে। এটা নিয়ে কিন্তু অনেক রকম, যেমন তার যে চাচাতো বোন শোভনা, হ্যাঁ, তার যার সঙ্গে সঙ্গে তার তার অনেক আন্তরিক গভীর সম্পর্ক প্রেম ছিল বলা হয়। কখনো কখনো বলা হয় যে তাকে কল্পনা করে লেখা হয়েছে, কখনো বলা হয়েছে যে রাজশাহী কারাগারে একজন বন্দী ছিল, রাজবন্দী ছিলেন এবং সে ব্রিলিয়ান্ট এক ছাত্র। হ্যাঁ, তবে আমি মনে করি যে এগুলোর চেয়েও বড় কথা যে একজন আবার আবার আমাদের অধ্যাপকরা দেখানোর চেষ্টা করছেন যে ইউরোপীয় কবিতা, যেমন এডগার অ্যালান পো কিংবা শেলি কবিতা থেকে হেলেন কবিতার সঙ্গে কিছুটা মিল আছে। কবির নায়িকা কল্পনা একজন নারী নাও হতে পারেন, অনেকগুলা গুণের মিশ্রণও হতে পারেন। আপনি একজন কবি, এটা আপনি ফিল করবেন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে এই কবিতাটির যে প্রাথমিক রূপ এবং তার যে সর্বশেষ রূপ, এটার মধ্যে জীবনানন্দের যে সাধনা আর কি, মানে যে কাটাকাটি, যে সংস্কার, যে এটা মানে একটি অত্যন্ত খেলো কবিতা, মহান কবিতা হয়ে উঠেছে। বনলতা সেন পূর্ণ হবার আগে, একটি মানে সম্পূর্ণ কবিতা হয়ে ওঠার আগে আরো 6টি টেক্সট আছে, শুধু 6 বারেনি বনলতা সেন কবিতাটি লিখেছেন। যেরকম আমরা জানি যে আমাদের একজন বিখ্যাত পেইন্টার মাতিস, তিনি প্রায় 100 বার একটা স্কেচ করেছিলেন হাঁসের, একটি শান্তির প্রতীক সাদা হাঁস আঁকতে গিয়ে তিনি অনেকগুলো স্কেচ করেছিলেন। একজন কবিও তো তাই করে। রবীন্দ্রনাথ কাটাকাটি করছে না, ক্রমাগত নিজেকে মানে শুদ্ধতার দিকে, সৌন্দর্যের দিকে আরো বেশি নিয়ে যাওয়া, পরিশ্রম করা। সাম্প্রতিক সময় অনেক আধুনিক কবি, তরুণরা বলতে চেষ্টা করছে যে জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথের চেয়েও বড় কবি, অনেকে বলেনও তা। মানে এগুলো খুবই হাস্যকর মানে চিন্তা, এবং এগুলো পাঠ না করার ফলাফল হিসাবে আসে। হ্যাঁ, কারণ যদি রবীন্দ্রনাথের ভূমিকার জায়গা যদি আপনি দেখেন, তাহলে কোথায় তার ভূমিকা নাই? আমাদের সীমাহীন মূর্খতা আমাদেরকে কখনো কখনো খুবই মানে মানে অস্বাভাবিক বচনে বাধ্য করে আর কি। রবীন্দ্রনাথ হচ্ছে গত 1000 বছর এবং আগামী 1000 বছরের মধ্যে একটা ব্রিজ, এবং বাঙালি কোত্থেকে কোথায় পৌঁছেছে আমি আশ্চর্য হই যে এইরকম একটা সমাজে, যে দেশে জন্মে পদাঘাতই শুধু পাওয়া যায়, সেখানে রবীন্দ্রনাথের মতো একজন মানুষ কি করে জন্মালেন। এটা খুব বিস্ময়কর। তিনি নিহাররঞ্জনকে বলতে বাধ্য হয়েছিলেন, যেটা আমি আগে বললাম, যে দ্বিতীয়বার আর এই দেশে জন্মানোর কোনো ইচ্ছা আমার নেই। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে কিন্তু জীবনানন্দ ব্যতিক্রম, উনি কিন্তু বারবার ফিরে আসতেছেন, কিন্তু মানুষ হিসাবে না, যেভাবেই হোক। আবার বাংলায় ফিরতে চেয়েছেন, ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের যেভাবেই হোক। হ্যাঁ, কিন্তু উনি আসতে চেয়েছেন। কিন্তু রবীন্দ্রনাথ এত ভূমিকা রাখার পরও, এত করার পর রবীন্দ্রনাথের কারণ হচ্ছে যে তার বেদনা ছিল, কারণ আসলে জাতি হিসাবে আমরা যে কুপমণ্ডুক রয়ে গেছি, সেটা রবীন্দ্রনাথের আমলেও সত্য, আজকেও সত্য। এটা নজরুলও বলছেন, এখানে আসার তার ইচ্ছা ছিল, প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সেই প্রেম পেলাম না বলে অভিমানে বিদায় নিলাম। একই কথা বলছে। আপনি বুদ্ধিজীবীদের নিয়ে কাজ করেছেন, বুদ্ধিজীবীদের নিয়ে কাজ করেছেন ঠিকই, কিন্তু বুদ্ধিজীবীদের নিয়ে অনেক কথা আছে আমাদের রাজনীতিতে, আমাদের সমাজ জীবনে। আহমদ ছফা বলছেন, যদি বুদ্ধিজীবীদের কথা আমাদের নেতারা শুনতো, তাহলে দেশ আর স্বাধীন হতো না। এই কথাটা কিন্তু মানে ছফা 1972 সালে বলেছেন, আজকে 2024 সালেও কিন্তু এটা সত্য যে আমাদের বুদ্ধিজীবীরা এবং ধরুন এত দলান্ধতা। আমি বলি যে আপনার কোনো দলের প্রতি, কোনো মতের প্রতি আস্থা বা বিশ্বাস বা মমত্ব থাকতেই পারে, কিন্তু আপনি তার দাস হতে পারেন না, কারণ আপনি বুদ্ধিজীবী, আপনি সমাজের সবচেয়ে আলোকিত মানুষ, চিন্তাশীল মানুষ এবং বিবেকবার মানুষ। বুদ্ধিজীবীকে তো সেভাবেই মানুষ দেখে, কিন্তু আমাদের এখানে এটা পুরোপুরি ফেল করেছে। গুটিকয় এখনও আছেন কয়েকজন, আমাদের এখানে বিরল ব্যতিক্রম কয়েকজন আছেন, কিন্তু এর বাইরে যদি আপনি সার্বিক বুদ্ধিজীবীদের চিত্র দেখেন, তাহলে সেটা নিঃসন্দেহে হতাশার, কোনো সন্দেহ নাই। এবং এই কারণে কিন্তু জনগণও তাদের প্রতি মানে শ্রদ্ধা খুব কমই দেখান, এটাও কিন্তু সত্য। আপনি জানেন যে আমাদের বিগত সরকার, যার নামের সঙ্গে ফ্যাসিস্ট শব্দটা যোগ হয়ে গেছে, যদিও তারা সবসময় গণতন্ত্রের কথা বলতো, কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে কিছু দলদাস লেখকরা, কবিরা তাকে সবসময় তার যে কোনো অন্যায় কাজকে সমর্থন দিয়েছে। আমি গত বছর বাংলা একাডেমিতে ওই যে লেখক হাজির একটা প্রোগ্রাম, আমি সেখানে কিন্তু এই কথাটাই বলেছিলাম যে তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আমি বলেছিলাম যে
আপনি আওয়ামী লীগ করতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি আওয়ামী লীগের প্রতি সমর্থন, কিন্তু আওয়ামী লীগ যা করবে তাই ভালো, তাই সঠিক, প্রধানমন্ত্রী যা করবেন তাই সঠিক, এরকম বিবেকহীনতা তো বুদ্ধিজীবী বা কোনো সচেতন লেখকের কাজ হতে পারে না। এটা অত্যন্ত মানে অন্যায় এবং অবিচারমূলক কাজ। সংবাদপত্রের অনেকেও সেরকমই করেছে। এবং যদি একজন কোনো ব্যক্তির উপরে আমরা কবিতা না লিখে থাকি, তাহলে আমরা কোনো কবি হিসাবেই দাঁড়াতে পারবো না সমাজে, এরকম একটা ভাবও মানে চাপিয়ে দেওয়া হচ্ছিল। অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতাকেও তারা স্তব্ধ করে দিতে চেয়েছিল। না, এখন আপনি যে সাহিত্যকে যে অর্ডার সাপ্লাইয়ের মতো প্রোডাক্ট মনে করেন তাহলে তো আর কিছু করার নাই। কিন্তু যেমন ধরুন জীবনানন্দ আমার আত্মার কবি, হ্যাঁ, আমার ইয়ের্স আমার আত্মার কবি, কাহলের জীবন, আমি তাদেরকে নিয়ে একটা কবিতা লিখতে পারি না। অথচ আমি প্রায় কৈশোর থেকে আমি তাদেরকে লালন করি, আমি এখনও লিখতে পারি না। জীবনানন্দ নিয়ে আমি এখন একটা কবিতা লিখতে পারি নাই, হ্যাঁ। তো সেখানে কেন আমাকে অর্ডার সাপ্লাই, এগুলো তো ছড়া পদ্য হতে পারে, কিন্তু কবিতাটা তো ভেতর থেকে আসতে হবে। এখন আমাদের এখানে অবশ্য শিল্প সাহিত্যিকরা যেরকম অর্ডার সাপ্লায়ার হয়ে উঠেছেন, তারা বোধহয় এগুলো পারেন আর কি, এবং পারেন বলেই জনগণ তাদেরকে মানে জনগণের শ্রদ্ধা তারা অর্জন করতে পারেন না। সেটা এত পারা বোধহয় ভালো না আর কি, একটু কম পারা ভালো। আপনি জানেন সাম্প্রতিককালে উইলিয়াম রাদিচে ইন্তেকাল করেছেন, এবং তিনি একজন জীবনানন্দ দাশের গবেষক ছিলেন। নজরুলের সম্পর্কে তার সামান্য কিছু লেখা আছে, রবীন্দ্রনাথ গবেষণা, মধুসূদন নিয়েও কাজ করছেন। এই লোকটি কিন্তু সারা জীবন বাংলা ভাষা এবং বাঙালিদের নিয়ে মত্ত ছিলেন। তার সম্পর্কে আপনার কি ধারণা? না, রাদিচে এবং আপনার ক্লিন্টন বি সিলি, মানে এই দুজন মানুষের মানে ঋণ বোধহয় আমরা শোধ করতে পারবো না। তারা দুজনেই মানে এই দুই বিদেশি, একজন ব্রিটিশ একজন আমেরিকান, ওনারা কিন্তু আমাদের জন্য অনেক বড়, আমাদের বাংলা সাহিত্যকে বিশ্বঙ্গনে প্রচার করার জন্য, বাংলা ভাষাকে মানে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য বিপুল কাজ করেছেন। তাদের দুজনের প্রতি আসলে আমাদের সীমাহীন ঋণ, এবং আমি তাদেরকে আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যদি বাংলা ভাষার 5 জন কবির নাম করতে চাই, সেই তালিকাটি কেমন হবে? সেটাই মধুসূদন, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, আর তারপরে শামসুর রহমান। অনেকে মনে করে যে নানা রকম সংকলন প্রকাশিত হচ্ছে, সম্পাদনা করছে যার যা ইচ্ছা, এবং যাকে খুশি তাকে কবিতা বাদ দিয়ে দেওয়া হচ্ছে, যাকে খুশি। এটা কিন্তু আমাদের সাহিত্যের জন্য অনেক একটা অগণতান্ত্রিক ওয়ে বলে আমি মনে করি। যে আপনি সম্পাদনা করছেন, আপনি আমাকে ভালোবাসেন না, দেখতে পারেন না, তাই বলে আপনার কবিতাটি, আপনার লেখাটি বাদ যাবে? এগুলো হচ্ছে আমাদের মানে এক প্রথমত হলো যে না জানা, না পড়া, দ্বিতীয় হচ্ছে দলান্ধতা, তৃতীয় হচ্ছে ছোটো লোকই, হ্যাঁ, মানে সংকলকের এক ধরনের ছোটো মানসিকতা, ক্ষুদ্র মানসিকতার প্রমাণ এগুলো, হ্যাঁ, এগুলোকে মানে কি আর কি বলবো। আচ্ছা, এখন কথা হচ্ছে সৈকত, এবার যে বইমেলা হবে, শোনা যাচ্ছে যে তো ওইখানে নাও হতে পারে। বইমেলা কাজ কি শুধু বাংলা একাডেমির? বাংলা একাডেমি সারা বছর ধরে বইমেলাই করবে? না, বইমেলা তো বেসিক্যালি আসলে সারা পৃথিবীতে পাবলিশার্স গিল্ড করে, সেটা আমরা করি না, আমাদের এখানে করি না। কারণ হচ্ছে যে এটা যেহেতু ভাষা চেতনার সঙ্গে এটা সম্পর্কিত, এবং 1972 সালে আপনি জানেন যে চট বিছে চিত্তরঞ্জন সাহা এবং আরও 2-1 জন, তো ওইটা বাংলা একাডেমির সঙ্গে মানে প্রকাশনা এবং বই, এটার ইমোশন কিন্তু এই মেলা কিন্তু বাংলা একাডেমি করে নাই। এটা কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু প্রকাশকরাই চালু করছে, চিত্তরঞ্জন সাহাই চালু করছে। থাকুক, মানে সমন্বয় হোক, কিন্তু বাংলা একাডেমি যদি এটাকে তার নিজের সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করে, সেটা আপত্তির জায়গা হতে পারে। কিন্তু বাংলা একাডেমি থাকলে অসুবিধা কী? 21শে বইমেলা বাংলা একাডেমি প্রকাশক মিলেমিশে ভালোভাবে করুক, আরও সুন্দরভাবে, আরও সুশৃঙ্খল, আরও পাঠক বান্ধব, লেখক বান্ধব মেলা করুক, সেটা জরুরি। আমি মনে করি না ডিভাইডেশন দরকার আছে। আপনি একজন লেখক, লেখকদের কোনো বসার জায়গা নেই, আড্ডা দেওয়ার জায়গা নেই। তারা কখনো মাঠে, কখনো উদ্যানে, অমুক চায়ের গলিতে, অমুক কাপে, এইগুলো তাদের আড্ডার জায়গা। কিন্তু রাইটার্স ক্লাব একটা হওয়া উচিত বলে আমরা মনে করি। একটা অনেক দিন ধরে এই স্বপ্ন, যে যেখানে কবি লেখকরা যাবে, তারা স্বল্প মূল্যে খেতে পারবে, বাইরের কবিরা এলে থাকতে পারবে, তারা খেলা করবে, তারা গান গাইবে, তারা কবিতাও লিখবে, এবং সেখানে অনুষ্ঠানাদি করবে। এরকম একটা কমপ্লেক্স আমরা স্বপ্ন দেখতে চাই। আমরা কিন্তু এরকম একটা স্বপ্ন দেখতেছি কয়েকজন মিলে, যে আমাদের এখানে এমন একটা জায়গা হতে পারে যেখানে ধরেন ভালো বইয়ের দোকান, প্রকাশনার দোকান, তারপরে ধরেন অডিটোরিয়াম, উপরে হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল, যেখানে লেখক শিল্পীরা আসবেন, একটা কমপ্লেক্সের মতো, এবং যেখানে নিয়মিত আড্ডা হবে, আলোচনা হবে। কারণ আমাদের এখানে যেমন আপনার এই যে কাঁটাবনের যে মার্কেটটা, এটা এখন পশু পাখি আর ওই যে আপনার কুকুর বেড়ালের মার্কেট, হ্যাঁ। তো সিরাজ ইসলাম স্যার একবার বলছিল যে, সিরাজ ইসলাম চৌধুরী স্যার, যে এটা ওনারা বইয়ের মার্কেট হিসেবে প্রস্তাব করেছিলেন, কিন্তু দেখা গেলো যে কর্নারে কয়েকটা বইয়ের দোকান ছিল, আর বাকিটা হচ্ছে হাবিজাবি। এখন এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে লেখকদের, শিল্পীদের, সাহিত্যিকদের কোনো সেন্টার নাই, কোনো জায়গা নাই।
তো এইটা একটা চেষ্টা আমরা করছি এবং আমি আশা করব যে সরকার আমাদেরকে সাহায্য করবে, কারণ আমরা এরকম একটা সেন্টার করতে চাই যেখানে বই, লেখক, শিল্পী, সাহিত্যিক এবং বিদেশি অতিথিরাও যখন আসবে, এমনকি গ্রামের যে লোককবিটি, গ্রামের যে লোকশিল্পী, উনি যেন ঢাকায় আসার পরে তাকে যেন আমরা খুব অল্প দামে থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি, এরকম একটা চেষ্টা আমরা করছি। সেটা তো অবশ্যই করা উচিত, হয়তো পৃথিবীর অনেক দেশে আছে, কিন্তু আমরা মনে করি যে আমাদের সরকার যেহেতু গণতান্ত্রিক সরকার, আন্দোলনের ভেতর দিয়ে পাওয়া সরকার, 52-এর ভাষা আন্দোলনের সরকার, এদের স্বাধীনতার চেতনা সবসময় তারা বলছে আছে, সুতরাং তাদের কাছে লেখকদের এই দাবি তো থাকতেই পারে নিঃসন্দেহে। আপনি কি মনে করেন না যে সংসদে কোনো কবি যাওয়া উচিত, লেখক যাওয়া উচিত? এটা একটা, আমি মনে করি যে আসলে এখন যেই অবস্থা আমরা পৌঁছেছি, তখন আসলে প্রতিটি সমাজের প্রতিটি অংশেরই সংসদের প্রতিনিধিত্ব থাকা উচিত। সেটাই, শুধু কবি লেখক না, একজন মুচি সম্প্রদায়ের লোকেরও সংসদের প্রতিনিধিত্ব থাকা উচিত। কারণ হচ্ছে না হলে মানে সংসদ যে জায়গায় গেছে, আমরা বিগত দিনে গণতান্ত্রিক আমলগত যা দেখছি, তাতে মনে হচ্ছে প্রত্যেকটি কমিউনিটির লোক, হ্যাঁ, যদি সংসদে না যায় তাদের কথা বলার মতো কেউ নাই। শুধু বণিকরা, শুধু রাজনীতিবিদরা এবং কিছু আমলা এবং মানে সাবেকরা, এরকম না। আসলে আমার মনে হয় যে সংসদটা এরকম হওয়া উচিত যে প্রতিটি মানে ক্লাস থেকে, প্রতিটি গোষ্ঠী এবং শ্রেণী থেকে একজন করে প্রতিনিধি থাকা উচিত। এটা দেখা যাচ্ছে যে নির্বাচনের সময় সৈকত যার টাকা আছে তাকে নমিনেশন দেয়। হ্যাঁ, তাই তো। মানে আমি যেটা আগে বলেছি, এখনও বলি যে আমাদের পরম দুর্ভাগ্য যে আমরা দেখলাম 90-এর গণ আন্দোলনের পরে, যেটা জনগণের মুক্তির আন্দোলন ছিল, যে বণিকরা হয়ে গেলেন রাজনীতিবিদ এবং রাজনীতিবিদরা হয়ে গেলেন বণিক, এবং আমাদের কপাল চিরকালের জন্য পুড়ল। আজকে দেখেন যে বণিকতন্ত্র সর্বত্র চলতেছে, এইটার অবসান ঘটাতে, এবং রাজনীতি এবং বণিকতন্ত্র, স্টেডিয়াম কোম্পানিকে তাহলে আমরা কেন তাড়ালাম? যদি আজকে শুধু বণিকরাই যদি সংসদের সিংহ, আগে বলা হতো 22 পরিবার, এখন 22,22,000। হ্যাঁ, সেই জায়গা থেকে আমাদের মুক্তি পেতে হবে। এই জন্য লেখক কবিরা কি করতে পারে? লেখক কবিদের তো প্রধান কাজ হচ্ছে তার সততা এবং নিষ্ঠার সঙ্গে তার সৃষ্টিশীলতার চর্চা, সমাজের আয়না হিসাবে নিজেকে তৈরি করা। হ্যাঁ, তো এইটার পাশাপাশি কখনো কখনো তাকে অ্যাক্টিভিস্টের ভূমিকাও নামতে হতে পারে। হ্যাঁ, একটি সার্বিক কাজ আসলে লেখকের আছে, কিন্তু প্রধান কাজ তার সত্যিকার অর্থে সৎভাবে লেখালেখি, সমাজকে পাঠ এবং মানুষকে পাঠ এবং জগৎকে অত্যন্ত উজ্জ্বলভাবে দেখা, এটি তার কাজ, মানে প্রকৃতভাবে দেখা। আপনি যদি লেখকদের জন্য, আমাদের পাঠকদের জন্য কিছু বলতে চান, এক কথায় বলতে পারেন, এক কথা। না, ওরকম উপদেশ দেওয়ার কোনো প্রবণতা আমার নাই। আমি শুধু একটু বলবো যে আসলে নিজেকে জানা, হ্যাঁ, এবং নিজেকে জানা মানে কি? নিজেকে জানা মানে ব্রহ্মাণ্ডকে জানা। তো সেটার জন্য পঠন পাঠন, সৃষ্টি, শিল্প, ইতিহাস, ঐতিহ্য চর্চা, এটা খুব জরুরি দরকার। অনেক ধন্যবাদ আপনাকে সৈকত হাবিব, আপনি অসাধারণ সব কথা মনের আনন্দে প্রাণ খুলে বলেছেন। আপনি মত প্রকাশের স্বাধীনতার পক্ষের লোক, আমরা জানি। আপনাকে অনেক ধন্যবাদ RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানের পক্ষ থেকে। আর প্রিয় দর্শক শ্রোতা, RTV আয়োজিত অক্ষরের গল্প এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমরা আমাদের হাজার বছরের সংস্কৃতি, আমাদের হাজার বছরের স্বপ্নকে আমরা এখানে মেলে ধরতে চাই। আমাদের সংকট, আমাদের প্রতিবন্ধকতা, আমাদের যারা রাজনৈতিক শক্তি, তারা সবাই মিলে যদি বইকে প্রমোট না করে, যদি বইয়ের পক্ষে না থাকে, যদি জ্ঞানকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা না চালায়, তাহলে আমরা সারা জীবন শুধু স্বপ্ন দেখে যাব, বাস্তবের রূপ হয়তো নেবে না। যদিও কিছু বাস্তবের রূপ নিয়েছে, সেগুলোই সব এই অক্ষরের রক্ত দিয়ে ধোয়া। শুধু দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে থাকবার জন্য।